ইরানের সুপ্রিম লিডার ইতিমধ্যেই মারা গিয়েছেন, তাকে খতম করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কোথাও দেখা যাচ্ছে কেউ উচ্ছ্বাসে নাচ করছেন, আবার ভারতের মতো দেশেও কেউ কেউ প্রতিবাদে সরব হচ্ছেন। কিন্তু কোথাও গিয়ে ইরানের এই সুপ্রিম লিডার খামেনেইর মৃত্যুর পর প্রশ্ন উঠছে, এবার কি করবে ভারত, অথবা এবার কি হবে ভারতের? সেই প্রশ্নের উত্তর দেবেন আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক সংবাদদাতা মণিশঙ্কর চৌধুরী। মণিদা, আমার প্রথম প্রশ্ন, বিভিন্ন মানুষজন তারা প্রশ্ন করছে, তুমি দেখছি কেউ নাচ করছেন, ভারতেই দেখা যাচ্ছে কেউ কাঁদছেন। এই খামেনির মৃত্যু ঠিক কতটা প্রভাব ফেলবে ভারতে বা কতটা প্রভাব ফেলছে? দেখুন, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। শিয়া সম্প্রদায়ের মধ্যে বিরাট অবস্থান তার। তিনি শুধু ইরানের ধর্মীয় নেতা নয়, তাকে কিন্তু গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের একটা অংশ শিয়ারা বিরাট উচ্চ স্থানে, শ্রদ্ধার স্থানে রাখেন। সেই জায়গা থেকে প্রভাবটা কিন্তু শুধু ইরান বা ভারতবর্ষ নয়, গোটা দেশের মুসলমান জনসংখ্যার মধ্যেই পড়ছে। এক্ষেত্রে আজকে আমরা একটা ছবি দেখলাম, আমরা দেখলাম ইরানের রাজধানী তেহরানের একটা জায়গায় প্রচুর লোক জমায়েত হয়েছে, শোক প্রকাশ করছে, বুক চাপড়াচ্ছে, আবার একটা অংশ হাসছে, আনন্দ করছে, স্বৈরাচার থেকে মুক্তি পেলাম, খোলা হাওয়া আসবে, মুক্তমনাদের জয় হবে। একই দৃশ্য কাশ্মীরে দেখলাম। অনেকেই হতাশা করছেন, অনেকে মিছিল বের করেছেন, আমেরিকার এই আগ্রাসনের, ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদ করেছেন। কেন? পরিস্থিতিটা বুঝতে হবে। ইরানে আমরা মাহসা আমিনির সময় দেখে এসেছি বুরখা প্রতিবাদটা, হিজাব প্রতিবাদটা। হিজাব আমরা পরবো না, আমাদের দেহ, আমাদের অধিকার। মহিলারা পথে নেমেছিলেন, ছাত্র, যুব, মুক্তমনারা পথে নেমেছিলেন। কেন? ইরানের যে শাসনতন্ত্র, মূলত বলা যায় ইরানে তো ধর্মতন্ত্র। ইরানে কারা চালায়? মোল্লাতন্ত্র আমি যদি বলতে পারি। আয়াতুল্লাহ আলী খামেনির আন্ডারে একটা শুরা কাউন্সিল, একটা ধর্মতন্ত্র গোটা দেশটাকে পরিচালনা করছে। তো তারা শরীয়তি আইন লাগু করেছে, তাতে নারী নিপীড়ন থেকে শুরু করে অনেক ধরনের অত্যাচার আছে, সেখানে গণতন্ত্রের জায়গা নেই। সেই জায়গাগুলো থেকে ইরানের মানুষ কিন্তু খোলা হওয়া চাইছিলেন একটা বড় অংশ। মাহসা আমিনির মৃত্যু, হিজাব প্রতিবাদ, সেটাই কিন্তু ইঙ্গিত করছিল। অন্যদিকে কাশ্মীরে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কাশ্মীরে সরাসরি সেই আইনের বা সেই শাসনের প্রভাব পড়ছে না, অথচ কাশ্মীরিদের একটা বড় অংশ কি দেখছেন? মার্কিন আগ্রাসন। একটা দেশের অভ্যন্তরে বিভিন্ন বাদ, প্রতিবাদ, মত সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু যখন একটি তৃতীয় বিশ্ব সার্বভৌম একটি দেশের উপর আঘাত করবে, এই বড় মাপের একজন ধর্মীয় নেতাকে হত্যা করবে, কার্যত হত্যা করা হলো তাকে, যা যুদ্ধের নিয়ম নয়, মানবাধিকারেরও পরিপন্থী, তখন কিন্তু প্রতিবাদের ঢেউ একটা আছড়ে পড়বে। ভারতবর্ষে একটা বড় সংখ্যার জনসংখ্যা আছে, তাদের মধ্যে প্রতিবাদের ঢেউ আছড়াবে। ফলে ভারতের প্রধানমন্ত্রী হোক কি বিদেশ মন্ত্রী হোক কি ভারতবর্ষে ডিপ্লোম্যাটিক কোর্সটা হোক, সেটা কিন্তু একটা চাপের মধ্যে থাকছে। আর তুমি যেটা বললে দ্বিতীয় প্রশ্ন, যে ভারতের কি প্রভাব পড়তে পারে বা ভারতের মূলত বিদেশ নীতি কোন খাতে বুঝবে, সেটা আমি এইটুকু এখন তোমার প্রশ্নের মধ্যে সহজ সরল করে বলি। ভারত খুব একটা দড়ির উপর হাঁটার কাজ করছে। ইসরায়েল আমাদের বন্ধু, ইরান আমাদের বন্ধু, কাশ্মীর ইস্যু থেকে শুরু করে একাধিক ইস্যুতে ইরান আমাদের পাশে দাঁড়িয়েছে। তারপর আমি বলি 2016 সালে খামেনির সঙ্গে মোদির বৈঠক হয়েছে, সাক্ষাৎকার করেছেন। তারপর দিন কয়েক আগে ইসরায়েল থেকে মোদি ফিরেছেন। তারপরে খামেনির হত্যা কিন্তু অনেক প্রশ্ন তুলছে, অনেক সমীকরণ তৈরি করছে। সেই জটিল গোলক ধাঁধায় প্রধানমন্ত্রী মোদি কিংবা বিদেশমন্ত্রী জয়শঙ্কর কিংবা গোটা ভারতের বিদেশ নীতি কোন খাতে বইবে, কিভাবে তারা ম্যানেজ করবেন, সেটা দেখার থাকবে। কোথাও গিয়ে কি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলে গেলেন, তার নেতানিয়াহুর সাথে তার একটু দেখা সাক্ষাৎ হলো, কোথাও গিয়ে খামেনির মৃত্যুর পর এই বন্ধুত্বের মাসুল কি দিতে হবে কোনো মোদীকে, এবার দিতে হতে পারে এরকম, মানে মোদীর কি বিপদ বাড়তে পারে? মানে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো স্পেকুলেশন তৈরি হচ্ছে যে ভারতবর্ষের ইন্ধন আছে কিনা, নেপথ্যে ভারত আছে কিনা, এরকম প্রশ্ন কেউ কেউ তুলছেন। কোথাও গিয়ে বন্ধুত্বের মাসুল বা বিপদে পড়া, এই বিপদ বাড়তে পারে ভারতের? দেখো, আমি এখানে কয়েকটা কথা বলি। যে কোনো সার্বভৌম রাষ্ট্র, ভারত হোক, ইসরায়েল হোক, ইরান হোক, তার বিদেশ নীতি কিন্তু সুনির্দিষ্ট কয়েকটা পথে চলে। মূল উদ্দেশ্য কি? দেশ আগে। আমার দেশের স্বার্থ কোথায় সিদ্ধ হচ্ছে, আমার দেশের মানুষের কল্যাণ কোথায় হবে, আমার এনার্জি নিডস, আমার ডিফেন্স নিডসগুলো কোথায় পূরণ হচ্ছে, আমি সেদিকে হাঁটবো। ভারতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে ভারত ইসরায়েলের বন্ধু রয়েছে। এর আগেও যখন পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারত, বোমা ফেললো সন্ত্রাসবাদীর ঘাঁটিগুলোতে, সেখানে কিন্তু ইসরায়েলের যোগান দেওয়া বোমাই ভারত ফেলেছে। এবং ইসরায়েল বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে ইসরায়েল শুধু অস্ত্রশস্ত্র ভারতকে যোগান দেয়নি, ইসরায়েল ইন্টেলিজেন্স যোগান দিয়েছে। যা দরুন যে খবর, যে ভাইটাল খবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার, সে সফটওয়্যার দিয়েছে, সে টেকনোলজি দিয়েছে। আমরা কিন্তু ইসরায়েল থেকে অনেকটাই টেকনোলজি আমদানি করি, সেটা গেল একটা পথ। একইভাবে ইরানের সঙ্গেও আমাদের কিন্তু ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে।
কাশ্মীর ইস্যুতে ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে। যখন ভারতবর্ষ মুসলিম বিশ্বে বলতে পারি, আমি মুসলমান বিশ্বে বলতে পারি, কার্যত এক ঘরে পাকিস্তান দাপিয়ে বেড়াচ্ছে, বিরাট চিৎকার করছে কাশ্মীর আমাদের চাই, এই ইস্যু থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরে ভারত মুসলমানদের দমন করছে, পীড়ন করছে, ইরান কিন্তু রুখে দাঁড়িয়েছিল। আজকের দিনে আমি এই বিগত 2 বছর 3 বছর যদি দেখি, ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, তখন আমি দেখতে পাই যে ভারত ইরান থেকে তেল কিনছে, ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনছে, এবং সেই তেল কিন্তু আসছে কোথায়? ভায়া ইরান হয়ে আসছে। সেটা একটা ভারতের অ্যাডভান্টেজ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইরানের ছাবাহার বন্দরটি। সেই ছাবাহার বন্দর ভারত যৌথভাবে ইরানের সঙ্গে মিলে তৈরি করছে, সেই বন্দর পরিচালনা করছে। এবার কেন এই বন্দর? এই বন্দর হচ্ছে ভারতের গেটওয়ে। কোথাকার গেটওয়ে? মধ্যপ্রাচ্যের গেটওয়ে, আফগানিস্তানের গেটওয়ে। কারণ কি আফগানিস্তান ল্যান্ডলক, প্রায় চারদিকে জমি, যাওয়ার তো রাস্তা নেই। পাকিস্তান বন্ধ করে দিয়েছে। যাবে কোথা দিয়ে? যাবে সমুদ্রপথে। সমুদ্রপথ কোথা দিয়ে হবে? ছাবাহার বন্দর দিয়ে হবে। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে চীনকে টেক্কা দেওয়া। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা নিয়েছে, গোটা বিশ্ব জুড়ে অর্থনৈতিক জাল ছড়িয়ে ফেলছে, উপহারের ডালা সাজাচ্ছে, ঋণের ডালা সাজাচ্ছে, মনে হচ্ছে ধার না উন্নয়ন করো, মূলত কি বিকিয়ে দাও? সার্বভৌমত্ব বিকিয়ে দাও। শ্রীলঙ্কার মতো দেশ দেদার ঋণ করেছে চীনের কাছ থেকে, টাকা দিতে পারেনি সময়, ফলত কি হলো? হামমান্ডোটা বন্দর চীনের হাতে তুলে দিতে হলো। সেই চীনা টেক্কাটাকে, সেই বেজিংয়ের চৈনিক চালকে ভেস্তে দিতে ভারতের কিন্তু একটা ইনিশিয়েটিভ আছে। কি ইনিশিয়েটিভ? ভারত চাইছে এমনই একটা করিডোর তৈরি করতে যেটা হবে ইরান হয়ে ইউরোপ হয়ে বিশ্বে ছড়িয়ে পড়বে। তার জন্য ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেটা হয়েছে, এখন ভারতের কাছে অভূতপূর্ব একটা সংকট তৈরি হয়েছে। খামেনেই প্রশাসন, তা মোল্লাতন্ত্র হোক, থিওক্রেসি, ধর্মতন্ত্র, যাই হোক, আমাদের বিদেশ নীতির সঙ্গে খুব সুষ্ঠু সম্পর্ক ছিল, দিল্লির সঙ্গে খুব ভালো সম্পর্ক তেহরানের। সেখান থেকে খামেনির সবুজ সংকেতে ছাবাহার বন্দর হয়েছে, তেল আমরা কিনছি, ইরানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কিন্তু আজকে রিজিম চেঞ্জ, আমেরিকা যেটা চেষ্টা করছে বা ইসরায়েল চেষ্টা করছে, অর্থাৎ ক্ষমতাসীন যে রয়েছে তাকে সরিয়ে দাও। সরিয়ে কি করো? একটা পাপেট রিজিম, পুতুল সরকারকে নিয়ে এসো, যে সরকার আমার ইশারায় উঠবে বসবে। সেরকমই যদি একটা পাপেট সরকার ইরানে আমেরিকা বা ইসরায়েল প্রতিষ্ঠা করে, আমি ইসরায়েলকে ক্ষেত্রে ছাড় দিচ্ছি, আমি আমেরিকা বলবো। যদি আমেরিকা প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে কি হবে? মার্কিন বিদেশ নীতি থেকে কিন্তু তেহরান নিজেকে আলাদা করতে পারবে না, ফলে তাকে আমেরিকার কথা শুনতে হবে সেই সরকারকে। তখন কি ছাবাহার বন্দর ভারত স্বাধীনভাবে চালাতে পারবে? কারণ কি ইতিমধ্যে আমেরিকা ছাবাহার বন্দর নিয়ে ভারতের সঙ্গে মতানৈক্যে জড়িয়েছে, বলেছে আমি স্যাংশন করবো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাবো, তুই বন্ধ করো কাজ। সেটা ধাক্কা খাবে ভারতের। 2 হচ্ছে রাশিয়া থেকে যে তেল কেনা বেচার ব্যাপারটা, সেটা ধাক্কা খেতে পারে। 3 হতে পারে আমেরিকার মদতেই কিন্তু ইরান যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে পারে, সেক্ষেত্রে পাকিস্তান ইনফ্লুয়েন্সটা বেড়ে যাবে ইরানে। ভারতের মধ্যপ্রাচ্যে যে বিশ্বস্ত মুসলমান বিশ্বে যে একটা দেশ ছিল, বন্ধু ছিল, সেটা হারিয়ে যাবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে সার্বিকভাবে ভারতের সামনেও কিন্তু একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ যেটুকু আমরা তথ্য পাচ্ছি, তাতে কিন্তু আমরা একটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ, যে ভারত ধীরে চলো নীতি নিয়েছে। সরাসরি ভারত বিরাট প্রতিবাদ করছে না খামেনির মৃত্যুর, সরাসরি ভারত বিরাট ইসরায়েলের পক্ষ নিয়ে দাঁড়াচ্ছে না। ভারত দেখছে যে পরবর্তীতে কি হতে চলেছে। ইরানে এখন একটা টার্মোইল চলছে, একটা ডামাডোল চলছে। খামেনি মারা গেছেন, প্রতিরক্ষামন্ত্রী নিহত, দেশের সেনাপ্রধান নিহত, পরপর মিসাইল পড়ছে, পরপর বোমা পড়ছে। পাল্টা মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন সেনাঘাঁটিতে, ইসরায়েলের তেল আবিব সহ একাধিক শহরে ইরান হামলা চালিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির মাঝখানে ইরানের মসনদে কে আসবে? অনেকেই বলছেন যে খামেনির ছেলে মোস্তফা খামেনি, তিনি বাবার জায়গায় বসবেন। অনেকে বলছে না, শুরা কাউন্সিলের আরেকজন প্রধান রয়েছেন, তিনি বসতে পারেন। কেউ বলছে যে নির্বাসিত যুবরাজ, যিনি ফিরে গেছিলেন, এখন পশ্চিমে থাকেন, রেজা শাহ পেহলভি, তিনি তাকে ফিরিয়ে আনবে আমেরিকা, ফিরিয়ে এনে কোট আনকোট গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ইরানে কি হবে সে তো সময় বলবে, কিন্তু এই যে গোটা ঘটনা প্রবাহ, তার বিরাট প্রভাব কিন্তু একটা দিল্লিতে পড়ছে, এবং দিল্লি সেদিকেই নজর রাখছে। একেবারে দিল্লি ঠিক কোন দিকে নজর রাখছে সেই বিষয়ে খানিকটা ধারণা দিলেন আমাদের রাজনৈতিক সংবাদদাতা। এখন দেখার খামেনির মৃত্যুর পর আসলে ভারতবর্ষের কূটনৈতিক কৌশল কোন খাতে বয়ে যায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস এবং মণিশঙ্কর চৌধুরীর রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।